তারিখ মেট্রো চ্যানেল ধর্মতলা, সেখানে তিনি অবস্থানে বসবেন, ধর্নায় বসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাকে মূল হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছিলেন। এবার সেই আন্দোলনের কি সময়, যার জমি মাপছে কলকাতার এই মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো প্রতিবাদ এবং ধর্না। এটাই তার রাজনৈতিক জীবনের দীর্ঘতম ও সবচেয়ে প্রভাবশালী ধর্না হিসাবে ধরা হয়। কলকাতার রাজপথ থেকে যে ধর্না শুরু, সেই ধর্না কিন্তু যে দিল্লির বুকে পৌঁছে যেতে পারে সেটাও তিনি দেখিয়ে দিয়েছিলেন। জ্ঞানেশ কুমারকে আক্রমণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধর্না বসছেন। রাজ্য জুড়ে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের পরবর্তী সময় তার উত্তাপ রাজপথে পড়ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একের পর এক কর্মসূচি। আর এই কর্মসূচির মধ্যে দিয়ে ২৬-এর নির্বাচনে কোন গতি প্রকৃতি থাকছে সে সবই কিন্তু বোঝা যাচ্ছে। তবে এসআইআর এর পরবর্তী সময়ে রাজ্য জুড়ে যখন এই আবহ চলছে, তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে জানিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৬ তারিখ মেট্রো চ্যানেল ধর্মতলা, সেখানে তিনি অবস্থানে বসবেন, ধর্নায় বসবেন। ৬ তারিখ দুপুর ২টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন এবং সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, দূরে যারা রয়েছে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব না, তার কারণ এসআইআর চলছে এখন, এই আগামী ১০-১৫ দিনও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি ৬ তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। এই ধর্নার রাজনীতি এর আগেও বাংলার বুকে বহুবার দেখতে পাওয়া গেছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন বা কোনো বিষয়ের বিরোধিতায় যখন তিনি সরকারেও রয়েছেন, তখনও এই ধর্না বারংবার দেখতে পাওয়া গেছে। এই ধর্না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ইতিহাস রয়েছে, যে ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাকে মূল হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছিলেন। আজকে সেদিকেই নজর রাখব। একদিকে যখন এসআইআর আবহ, তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, আন্দোলন দিল্লির বুকে সংগঠিত হবে। এবার সেই আন্দোলনের কি সময়, যার জমি মাপছে কলকাতার এই মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়? এই ধর্নার মধ্যে দিয়ে এখন নজর সেদিকেই। তবে আজকের আলোচনা যে বিষয় নিয়ে করব আপনাদের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতায় ছিলেন এবং শাসক হিসাবে যখন ক্ষমতায় রয়েছেন, তখনও এই ধর্নাই তার প্রধান হাতিয়ার। এই ধর্না নিয়ে তার জীবনের একটা গোটা অধ্যায় রয়েছে। কি সেই অধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো প্রতিবাদ এবং ধর্না। তিনি ঠিক কতবার ধর্না দিয়েছেন তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা সরকারি নথিতে না থাকলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক ধর্না বা অবস্থান বিক্ষোভগুলোর একটা তালিকা আপনাদের সামনে আজকে তুলে ধরব। ১৯৯৩ সালের ২১শে জুলাই ভোটার কার্ডের আইডি বাধ্যতামূলক করা বা সচিত্র পরিচয়পত্রের দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিংয়ের ডাক দিয়েছিলেন। এই আন্দোলনে পুলিশের গুলিতে ১৩ জন কর্মী মারা যান। যদিও এটি দীর্ঘ ধর্না ছিল না, তবে তার রাজনৈতিক জীবনের অন্যতম মোড় ঘুরিয়ে দিয়েছিল। ২০০৬ সালের সিঙ্গুর আন্দোলন, প্রায় ২৬ দিনের অনশন, টাটাদের ন্যানো কারখানার জন্য অনিচ্ছুক কৃষকদের জমি অধিগ্রহণের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্মতলার ঠিক এই মেট্রো চ্যানেলেই ২৬ দিন টানা অনশন ও ধর্না দিয়েছিলেন। এটাই তার রাজনৈতিক জীবনের দীর্ঘতম ও সবচেয়ে প্রভাবশালী ধর্না হিসাবে ধরা হয়। ২০১৯ সালের সংবিধান বাঁচাও ধর্না, তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেওয়ার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এই মেট্রো চ্যানেলেই ধর্নায় বসেছিলেন। ৩রা ফেব্রুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি প্রায় ৭০ ঘন্টা তিনি সেখানে অবস্থানে বসেছিলেন।
2021 সালের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্ণা। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে নির্বাচন কমিশন তার প্রচারের ওপর 24 ঘন্টা নিষেধাজ্ঞা জারি করেন। এর প্রতিবাদে 13 এপ্রিল কলকাতার মেয়ো রোড মহাত্মা গান্ধীর মূর্তির নিচে তিনি হুইল চেয়ারে বসে এক টানা ধর্ণা দেন এবং একাই ধর্ণা দিয়েছিলেন। 2023 সালে কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে 29 ও 30 মার্চ কলকাতা রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে 30 ঘন্টার জন্য ধর্ণায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে বকেয়া পাওনার দাবিতে ধর্ণায় কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বকেয়ার দাবিতে 2রা ফেব্রুয়ারি 2024 সাল এই রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে তিনি ধর্ণায় বসেন। এই দুদিনের ধর্ণার একটি কর্মসূচি তার রাজনৈতিক জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ। তবে এবার এত কিছুর মধ্যেও রাজভবন যখন এই কেন্দ্রীয় বঞ্চনা আরও তীব্রতর হয়েছিল, কলকাতায় রাজভবন, ঠিক সেই রাজভবনের বাইরেও ধর্ণায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের একাধিক নেতৃত্বরা। তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। তারপর সেই বিক্ষোভ কিন্তু পৌঁছে গিয়েছিল দিল্লির রাজপথে। দিল্লির যন্তর মন্তরে চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি দল নিয়ে। লক্ষাধিক 100 দিনের কর্মীদের তারা নিয়ে যান, নিয়ে গিয়ে সেখানে তারা অবস্থানে বসেন এবং তারপর সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও সাংসদদের তুলে নিয়ে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়, সেখানেই রাতে তাদের রাখা। অর্থাৎ কলকাতার রাজপথ থেকে যে ধর্ণা শুরু, সেই ধর্ণা কিন্তু যে দিল্লির বুকে পৌঁছে যেতে পারে সেটাও তিনি দেখিয়ে দিয়েছিলেন। এবার আবারও কলকাতার মেট্রো চ্যানেলে ধর্মতলায় অবস্থানে বসছেন, ধর্ণায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি দিল্লির রাজনীতিতে আঘাত করার জন্যই এই ধর্ণা, দিল্লি কাঁপানোর জন্যই, জ্ঞানেশ কুমারকে আক্রমণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধর্ণা বসছেন? কারণ রাজ্যে তিনি ক্ষমতায়, কিন্তু কেন্দ্রের বিরোধিতায় নিজের রাজ্যেই অবস্থানে বসছেন তিনি। এরপর কি দিল্লিতে জ্ঞানেশ কুমারের দপ্তরে অভিযান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেখানে গিয়ে জ্ঞানেশ কুমারের দপ্তরের বাইরে তিনি অবস্থানে বসবেন, নাকি সেখানে গিয়ে আবার বিক্ষোভ দেখানোর সময়? এসআইআরে বহু লোকের নাম বাদ যাচ্ছে। বহু লোক তারা কিন্তু নিজেদের এই অবস্থানের জন্য বা তারা এই মুহূর্তে নাগরিকত্বের প্রশ্নে সব থেকে বেশি সংশয় রয়েছেন। তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি জ্ঞানেশ কুমারকে সামনে ঢাল করে নিজের নির্বাচনের জন্য রাজনৈতিক রণকৌশল সাজাচ্ছে তৃণমূল? এখন নজর সেদিকে। তবে একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে বিভিন্ন সময় আসি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।